আচ্ছা, আজকে আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়টা এমসিকিউ টাইপ টু এর নিউমেরিক্যালসগুলো করব। আগের দিন আমরা এমসিকিউ টাইপ ওয়ানের নিউমেরিক্যালসগুলো করেছিলাম। আশা করছি তোমরা সব ভিডিওটা দেখে নিয়েছো। তো আজকে এমসিকিউ টাইপ টু এর নিউমেরিক্যালসগুলো করব। আমরা প্রথমেই যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 5-এর অঙ্কটা দিয়ে। এই 5-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বহুবার পরীক্ষায় এসেছে। এম ভরের একটি বেলুন এ সমত্বরণে নিচে নামছে। বেলুন থেকে কত ভর ফেলে দিলে বেলুনটি একই ত্বরণে ওপরে উঠবে, যেখানে বায়ুর বাধা উপেক্ষণীয়। তাহলে এম ভরের একটা বেলুন, সেটা এ সমত্বরণে নামছে। বেলুন থেকে যদি একটা বস্তুকে, কত ভরের একটা বস্তুকে ফেলে দিলে বেলুনটা সেই একই ত্বরণে ওপরে উঠবে, এটা জানতে চাইছে। তাহলে অঙ্কটাকে আমি দুটো স্টেপে ভাগ করে নিয়েছি। প্রথম ক্ষেত্রে, ফার্স্ট কেসে, এটা হচ্ছে প্রাথমিক কন্ডিশনটা। যে এখানে কি বলা হচ্ছে, প্রাথমিক কন্ডিশনটায় কি বলা হচ্ছে, যে বেলুনটা এম ভরের একটা বেলুন এ সমত্বরণে নিচে নামছে, যেটা প্রশ্নতে বলেছে এম ভরের একটা বেলুন এ সমত্বরণে নিচে নামছে। তাহলে এই বেলুনটার ওপর দুটো বল কাজ করছে। একটা হচ্ছে বেলুনটার ওজন নিচের দিকে, আর একটা হচ্ছে ওপর দিকের প্লবতা। দুটো ফোর্স কাজ করছে। আমরা জানি যে যে কোনো বস্তুকে যদি তরলে বা গ্যাসে ডোবানো হয়, তাহলে তরল বা গ্যাস বস্তুটার ওপর উপরের দিকে একটা ফোর্স দেয়, যেটাকে আমরা প্লবতা বলি। যেমন জলের মধ্যে যদি আমরা একটা প্লাস্টিকের বলকে ডুবিয়ে ছেড়ে দিই, প্লাস্টিকের বলটা ওপর দিকে লাফিয়ে ওঠে। কেন ওঠে না, ওই যে ঊর্ধ্বমুখী বল দিল, সেটাকেই প্লবতা বলা হয়। তাই বেলুনটা যখন বাতাসে ভাসছে, তখন এই বেলুনটার ওপর দুটো ফোর্স কাজ করছে। এক হচ্ছে নিচের দিকে বেলুনের ওজন, আর ওপর দিকে হচ্ছে প্লবতা। এবার প্রথম ক্ষেত্রে কি, বেলুনটা এ সমত্বরণে নিচের দিকে নামছিল। আমি কি বলেছিলাম, বস্তুর গতি যেদিকে হবে সেই দিকের ফোর্সটা বেশি হবে। তাহলে বেলুনটা যখন এ ত্বরণে নামছে, তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি, মানে এমজিটা বেশি, ওপরের দিকেরটা কম, মানে প্লবতাটা কম। তাহলে লব্ধি বল কত হবে? তাহলে লব্ধি বলের ফর্মুলা হচ্ছে, লব্ধি বল মানে হচ্ছে আমাদের বেশি ফোর্স মাইনাস কম ফোর্স, বেশি ফোর্স মাইনাস কম ফোর্স। তাহলে যেহেতু বেলুনটা নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি, মানে এমজিটা বেশি, ওপরের দিকের ফোর্স মানে প্লবতাটা কম। তাহলে লব্ধি বলটা হচ্ছে এমজি মাইনাস এফ। এবার বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে আমি একটা লাইন ঢোকাচ্ছি, লব্ধি বল এম এ সমান এম এ সমান এম জি মাইনাস এফ। তাহলে এখান থেকে এফ প্লবতাটা পেয়ে গেলাম এম জি মাইনাস এম এ, এটা পেয়ে গেলাম আমি প্লবতাটা। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে বেলুনটা থেকে কত ভরের একটা বস্তুকে ফেলে দিলে বেলুনটা সেই একই ত্বরণে ওপর দিকে উঠবে। মানে প্রথম ক্ষেত্রে বেলুনটা এ ত্বরণে নামছিল, বেলুনটা থেকে যদি আমি এক্স ভর ফেলে দিই, ধরো যাক এক্স ভরের একটা বালির বস্তা আমি ফেলে দিলাম, তাহলে বেলুনটা এবার হালকা হয়ে গেল, তাহলে বেলুনটা এবার ওপরের দিকে উঠবে এ ত্বরণে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি লিখেছি যে বেলুন থেকে এক্স ভর ফেলে দিলে, বেলুন থেকে এক্স ভর ফেলে দিলে সেটা এ ত্বরণে উঠবে। তাহলে বেলুন থেকে যদি এক্স ভর ফেলে দেওয়া হয়, তাহলে বেলুনের ভর হবে এম মাইনাস এক্স। প্রথমে বেলুনের ভর ছিল এম, সেখান থেকে যদি এক্স ভর ফেলে দিই, তাহলে বেলুনের ভর হচ্ছে এখন এম মাইনাস এক্স। তাহলে ওজনটা কত হবে, ভর ইন্টু গ্র্যাভিটি এম মাইনাস এক্স ইন্টু জি। আর প্লবতাটা সেমই থাকবে, কারণ প্লবতাটা বস্তুর আয়তনের ওপর নির্ভর করে। যেহেতু বেলুনটা আয়তনটার কোনো পরিবর্তন হয়নি, তাই প্লবতাটা সেমই থাকবে, কিন্তু ভর যেহেতু পরিবর্তন হচ্ছে, তাই ওজনটা পাল্টে যাচ্ছে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটা উপরের দিকে উঠছে, মানে এফটা প্লবতাটা বেশি, ওজনটা কম। তাহলে লব্ধি বল কত, এই যে বেশি ফোর্স মাইনাস কম ফোর্স, যেহেতু ওপর দিকে উঠছে, বেশি ফোর্স মাইনাস কম ফোর্স সমান ভর ইন্টু ত্বরণ। এখান থেকে এফ এর মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে এক্সটা বার করে নিলাম। এই এক্স সমান হচ্ছে 2 ma বাই এ প্লাস জি। এইটা হচ্ছে আমাদের
উত্তর। এই পরিমাণ ভর যদি আমরা ফেলে দিই তাহলে বেলুনটা সেই একই ত্বরণে ওপর দিকে উঠবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 7 অঙ্কটা। এটা আগেও করিয়েছি, MCQ 1-এও করিয়েছি। দমকলে ব্যবহৃত একটি দড়ি দমকল কর্মীর ওজনের 3/4 সহ্য করতে পারে। কর্মীটি নিরাপদে ন্যূনতম কত ত্বরণে দড়ি বেয়ে নামতে পারে? এই ধরনের অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়। একটা দড়ি দমকল ওজনের 3/4 সহ্য করতে পারে। তাহলে আমি ধরলাম যে কর্মীর ভর হচ্ছে M। তাহলে এই যে দড়ি ধরে লোকটা ঝুলছে, কর্মীটা ঝুলছে, যখন ঝুলছে তখন কর্মীটার ওজন নিচের দিকে কাজ করছে। আর বারবার বলেছি দড়ির টান কোন দিকে কাজ করবে? যে পয়েন্টে দড়িটা আটকানো আছে সেই পয়েন্টের দিকে কাজ করবে। তাহলে কর্মীটার ওজন নিচের দিকে কাজ করছে, দড়ির টান ওপরের দিকে কাজ করছে। এই দড়ির টানটা ম্যাক্সিমাম কত? দড়ির টানটা ম্যাক্সিমাম হচ্ছে লোকটার ওজনের 3/4। তাহলে লোকটার ওজন 3 mg, তার 3/4। এই 3/4 পরিমাণ লোকটার ওজনের 3/4 পরিমাণ টানই দড়িটা সহ্য করতে পারে। এখন লোকটাকে কি করছে? নিচের দিকে নামছে। তাহলে যেহেতু নিচের দিকে নামছে তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি, ওপরের দিকেরটা কম। তাহলে সমীকরণ ব্যবহার করব কি? লব্ধি বল মানে কত হবে? বেশি ফোর্স মাইনাস কম ফোর্স। যেহেতু নিচের দিকে নামছে তাই mgটা বেশি, টিটা কম। তাহলে বেশি ফোর্স মাইনাস কম ফোর্স সমানই হচ্ছে ma। এবার টি ম্যাক্সটা 3/4 mg বসিয়ে দিলাম। এখান থেকে অ্যাক্সিলারেশন, লোকটা g/4 ত্বরণে নিচের দিকে নামলে দড়িটা ছিঁড়ে যাবে না। এইটাই হচ্ছে আমার উত্তর। তারপরের অঙ্কটা হচ্ছে 11 অঙ্কটা। কি বলছে? 10 কেজি ভরের একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল এত নিউটন। যদি বস্তুটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে তবে 20 সেকেন্ডের শেষে বস্তুটির গতিবেগ কত হবে? আমি বারবার বলেছি অঙ্কটাকে 2-3 বার পড়ে নিতে হবে, দেখতে হবে অঙ্কটায় কী কী ডেটা দিয়ে দিয়েছে। যেমন 10 কেজি ভরের একটা বস্তু দিয়ে দিয়েছে, মানে ভর দিয়ে দিয়েছে, আর ফোর্সটা দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ফোর্সটা দিয়ে দিয়েছে। তাহলে ফোর্সটাকে যদি দিয়ে দিই এবং ফোর্সটাকে যদি আমরা ভেক্টর থেকে যদি আমরা এর ম্যাগনিটিউড বার করি, তাহলে বার করলাম, তাহলে সেখান থেকে ত্বরণ পেয়ে যাব। তাহলে এইটাই করেছি আমি। বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, বস্তুটার ওপর ফোর্স দিচ্ছে এতটা, তাহলে ফোর্সটার মান কতটা? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট, এখান থেকে ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ মানে F/m। এবার গতির সমীকরণ লাগিয়ে দাও। 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে v সমান u প্লাস এটি। বস্তুটা প্রথমে স্থিরাবস্থা ছিল, প্রশ্নই বলে দিয়েছে, তাহলে প্রাথমিক ভেক্টর 0, ত্বরণটা বার করলাম, আর টিটা 20 সেকেন্ড পর বলেছে 2√6 মিটার পার সেকেন্ড। আশা করি সকলের বোঝা গেছে অঙ্কটা। নেক্সট হচ্ছে 15 অঙ্কটা। 15 অঙ্কটাও এইরকম ধরনের অঙ্ক আমি করিয়েছি। আগে 2টো ব্লক দিয়ে করিয়েছিলাম, এটা 3টে ব্লক দিয়েছে। অসুবিধা কিছুই নেই। 3টে ব্লক কী কী দিয়েছে? ABC 3টে ব্লক দিয়েছে। 3টে ব্লককে বাইরে থেকে 14 নিউটন ফোর্স দিয়ে আমি ঠেলছি। বাহ্যিক ফোর্সটা কত? 14 নিউটন। 14 নিউটন ফোর্স দিয়ে এই ব্লকটাকে ঠেলা হচ্ছে। তাহলে কাকে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি? আমি এ ব্লকটাকে ফোর্স অ্যাপ্লাই করছি। বাইরে থেকে 14 নিউটন বল দিচ্ছি কাকে? এ ব্লকটাকে। এ ব্লকটা কাকে ঠেলছে? বি ব্লকটাকে। তাহলে বি ব্লকটা আবার এ ব্লককে প্রতিক্রিয়া দিচ্ছে। বি ব্লকটা আবার কাকে ঠেলছে? সি ব্লকটাকে। তাহলে সি ব্লকটা আবার বি ব্লকটাকে প্রতিক্রিয়া দিচ্ছে। সবটাই পুরো ক্রিয়া প্রতিক্রিয়ার খেলা। তাহলে আমি আবার বলি, আমি বাইরে থেকে বল প্রয়োগ করেছি কার ওপর? এ ব্লকটার ওপর বল প্রয়োগ করেছি। এ ব্লকটা কাকে ঠেলছে? বি ব্লকটাকে। বি ব্লকটা কাকে ঠেলছে? সি ব্লকটাকে। এবার প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমি যখন এ ব্লকটার ওপর বল প্রয়োগ করেছি, এ ব্লকটা বি ব্লকটাকে ঠেলছে, তাহলে বি ব্লকটাও নিশ্চয়ই এ ব্লকটাকে প্রতিক্রিয়া দেবে। সেটাকে N1 বলছি আমরা, সেটাকে আমরা N1 বলছি। আর বি ব্লকটাও সি ব্লকটাকে বল প্রয়োগ করছে N2। তাহলে সি ব্লকটাও বি ব্লকটাকে একটা প্রতিক্রিয়া বল দেবে উল্টো দিকে, সেটাকে আমরা N2 বলছি। তাহলে আমি বলেছি কি গোটা সংস্থাটার ত্বরণ কত হবে? গোটা সিস্টেমটার ত্বরণ কত হবে? টোটাল ফোর্স বাই টোটাল মাস। তাহলে টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স মানে বাহ্যিক যে বলটা দিয়েছি সেটা, মানে 14 নিউটন। আর টোটাল মাস কত? এর 4 কেজি 2 কেজি 1 কেজি মানে 7, টোটাল 7। তাহলে সংস্থাটার ত্বরণ দাঁড়ালো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার আমি তো বাইরে থেকে এই দিকে বল প্রয়োগ করেছি, তাহলে নিশ্চয়ই সংস্থাগুলো এই দিকে সরবে, এই দিকে। এটাই হচ্ছে ত্বরণটা। তাহলে আমাকে জানতে চাইছে যে এ ও বি এর মধ্যে স্পর্শ বলটি কত। এ যেখানে বি কে স্পর্শ করছে, এই যে এ আর বি এর মধ্যে স্পর্শ বল, তাহলে এ বিকে ঠেলছে, বি একে ঠেলছে, সেটাই আমরা এই যে লম্ব প্রতিক্রিয়া দিয়ে বোঝাতে চাইছি N1। আমি 14 নিউটন বল প্রয়োগ করে কাকে ঠেলছি? এ ব্লকটাকে ঠেলছি। এ ব্লকটা কাকে ঠেলছে? বি ব্লকটাকে। বি ব্লকটা প্রতিক্রিয়া দিচ্ছে এটাকে, সেটা কত? N1। কিন্তু আলটিমেটাম বস্তুটার গতি কোন দিকে? বস্তুটার গতি তো এই দিকে, এই দিকে গতি। তাহলে বা এই বল ফোর্সটা বেশি, তাহলে লব্ধি বল কত হবে? বেশি ফোর্স মাইনাস কম ফোর্স সমানই এম এ। এখানে এম বলতে এই 4 কেজি ব্লকটাকে ধরতে হবে, এটা 4 কেজি ব্লক, 4 কেজি ব্লক এটা। তাহলে এম এ অ্যাক্সিলারেশনটা এফটা বলে দিয়েছে 14 নিউটন, N1টা বার করব, অ্যাক্সিলারেশনটা 2 পেয়ে গেছি, N1টা হলো 6 নিউটন। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এই অঙ্কগুলো খুব মানে ভালো অঙ্ক, যেগুলো কিন্তু পরস্পরকে ব্লকগুলো যখন টাচ করে রয়েছে বুঝতে হবে কোনটা এ বিকে ঠেলছে, বিও একে ঠেলছে, ক্রিয়া প্রতিক্রিয়া। বি সিকে ঠেলছে, সি বিকে ঠেলছে, এই জিনিসটা বুঝে নিতে হবে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, উত্তর দেবো। নেক্সট যে অঙ্কটা আমরা করব ভরবেগের অঙ্ক, সেটা হচ্ছে 16 অঙ্কটা। 16 অঙ্কটা আমরা করব। 16 অঙ্কটা আগেও আমরা করেছি এরকম অঙ্ক। কি বলছে যে 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 200 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটাকে একই বেগে বিপরীত দিকে পাঠিয়ে দিল। ব্যাট ও বলের সংস্পর্শকাল এত হলে বলটির ওপর ব্যাট দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে। ঠিক আছে, তো একই অঙ্ক। এই যে একটা ব্যাট, 150 গ্রাম ভরের একটা বল 200 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ব্যাটসম্যানের দিকে এগুচ্ছিল। ব্যাটসম্যান বলটাকে পুরোপুরি স্ট্রেট ডাইভ করেছে, উল্টো দিকে পাঠিয়েছে। তাহলে কিছুই হবে না, শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে চিহ্নটার চেঞ্জ হয়ে যাবে। যখন বলটা ব্যাটসম্যানের দিকে যাচ্ছিল, যে বেগে যাচ্ছিল প্লাস ইউ, এবার ব্যাটসম্যান ওটাকে যেহেতু রিটার্ন ব্যাক করছে, ডিরেকশন পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই সেটা হচ্ছে মাইনাস ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? যাবার সময় হচ্ছে এমইউ, ফেরার সময় হচ্ছে মাইনাস এমইউ। কেন মাইনাস? ডিরেকশনটা পাল্টে গেছে বলে, এবং ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি বলে। তাহলে যাওয়ার সময় এমইউ, ফেরার সময় মাইনাস এমইউ, আর পরিবর্তন বোঝাতে এমনি একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এমইউ মাইনাস মাইনাস এমইউ সমান 2mu। এবার প্রযুক্ত বলের সমীকরণ কি? প্রযুক্ত বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তন হলো 2mu, সময়টা t। এখানে ভরটা বলে দিয়েছে 150 গ্রাম, বেগটা বলে দিয়েছে 200, আর সময়টা বলেছে 0.2 সেকেন্ড। ক্যালকুলেশন করলে আসছে 3 × 10⁵ টাইম। আশা করি সকলের বোঝা গেছে। কিন্তু 20 অঙ্কটা একটুখানি আমাকে চেঞ্জ করতে হবে। 20 অঙ্কটা একটু বোঝার আছে। একই রকমের অঙ্ক, 20 অঙ্কটা ব্যাটসম্যান কিন্তু বলটাকে ঠিক একই দিকে রিটার্ন করেনি। 20 অঙ্কটা কি বলছে যে 54 কিমি/ঘন্টা বেগে 54 কিমি/ঘন্টা বেগে একটা বস্তু, একটা বল ব্যাটসম্যানের দিকে আসছে, এবং ব্যাটসম্যান সেটাকে 45 ডিগ্রি কোণে বিক্ষেপ করেছে, মানে অনেকটা স্কোয়ার কাটের মতো। এই অঙ্কটায় 16 অঙ্কটায় কি হচ্ছিল? 16 অঙ্কটায় বলটা 16 অঙ্কটায় সিধা আসছিল, সিধা রিটার্ন করছিল। কিন্তু 20 অঙ্কটায় কি হচ্ছে? বলটা এসেছে এরকম, ব্লু কালিটা দেখো, লক্ষ্য করো, বলটা এসেছে এরকম, ব্যাটসম্যান সেটাকে রিটার্ন ব্যাক করছে 45 ডিগ্রি কোণ করে, মানে স্কোয়ার কাট টাইপের, একই দিকে রিটার্ন করেনি। তাহলে বলের ভর হচ্ছে 0.15 কেজি বলে দিয়েছে, আর বলটা আসছে কত বেগে? 54 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, শিখিয়ে, এটা মনে রাখবে। কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 15 মিটার/সেকেন্ড বেগে বলটা ব্যাটসম্যানের দিকে এলো। এবার ব্যাটসম্যান এটাকে কি করছে? 15 মিটার/সেকেন্ড, মানে একই দ্রুতিতে বলেছে, একই দ্রুতিতে বিক্ষেপ করেছে, কিন্তু 45 ডিগ্রি কোণে।
তাহলে আমরা যদি মানে আশাটা তো খুব সিম্পল, আশাটা পুরোপুরি পজিটিভ এক্স অক্ষ বরাবর, কিন্তু যখন বলটা যাচ্ছে তখন কিন্তু সেটা এক্স ওয়াই তলে আছে, এটা না আছে এক্সে না আছে ওয়াই, পুরোপুরি এক্স ওয়াই তলে আছে। সেই জন্যে এসেছে পুরোপুরি এক্স অক্ষ বরাবর, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন যাচ্ছে তখন সেটা এক্স ওয়াই তলে রয়েছে। তাহলে এই বেগটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে হবে আমায়, কারণ এটা এক্স ওয়াই তলে রয়েছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত, এক্স অ্যাক্স যেহেতু থিটাটা লেগে রয়েছে এটা কস থিটা হবে, আর এদিকে যেহেতু লেগে নেই তাই এটা সাইন থিটা হবে। তাহলে ওয়াই অ্যাক্স যখন বলটা ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় বলটার বেগটার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে 15/√2, আর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে 15/√2, একই কিন্তু ডিরেকশানটা মাইনাস এটার। এবার আমি অঙ্কটা কিভাবে করছি না, এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত। তাহলে এক্স অক্ষ, যখন আমি এক্স অক্ষর দিকে তাকাবো তখন আমি ওয়াই অক্ষের দিকে তাকাবো না, যখন ওয়াই অক্ষের দিকে তাকাবো তখন এক্স অক্ষের দিকে তাকাবো না। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, আচ্ছা এক্স অক্ষ বরাবর এসেছে কত বেগে, এমইউ, এক্স অক্ষ বরাবর আগমনের ভরবেগ হচ্ছে এমইউ, আর যখন যাচ্ছে তখন হচ্ছে এম ভি কস 45 ডিগ্রি, ডিরেকশানটা উল্টো হয়ে যাচ্ছে বলে একটা মাইনাস চিহ্ন। ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে বলটা এক্স অক্ষ বরাবর এসেছে কত বেগে, ইউ বেগে এসেছে, আর যাচ্ছে কত বেগে, ভি কস 45 ডিগ্রি বেগে। অবশ্যই এখানে একটা নেগেটিভ হবে, কেননা এটা ডিরেকশান উল্টো হয়ে যাচ্ছে বলে সেখানে আমি এখানে বসিয়েছি। তাহলে এসেছে এসেছে ইউ বেগে, যাচ্ছে ভি কস 45 ডিগ্রি বেগে। তাহলে ভরবেগের পরিবর্তন, প্রাথমিক ভরবেগ এমইউ, অন্তিম ভরবেগ মাইনাস এম ভি কস 45 ডিগ্রি। কেন মাইনাস হলো, কারণ ডিরেকশানটা নেগেটিভ এক্স অক্ষের দিকে হয়ে গেছে তাই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে আমরা ক্যালকুলেশন করে 3.84 কেজি মিটার পার সেকেন্ড একটা উত্তর পেলাম। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। এবার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত হবে চোখে দেখা যাক। আচ্ছা বলটা যখন এসেছে তখন তার তো পুরোপুরি এক্স অক্ষ রয়েছে, তার তো কোনো ওয়াই অক্ষ নেই। তাহলে ওয়াই অক্ষ বরাবর আগমনের ভরবেগ 0, নির্গমনের ভরবেগ কত, এম ভি সাইন 45 ডিগ্রি। ভালো করে বোঝ, যখন এসেছে এই আসাটা হচ্ছে ইউ বেগে, যাওয়াটা হচ্ছে ভি বেগে, কিন্তু ভিটা না আছে এক্সে না আছে ওয়াই, তাই এটাকে দুটো উপাংশে ভাগ করলাম। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি কস 45 ডিগ্রি, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভি সাইন 45 ডিগ্রি। এবার ভরবেগের পরিবর্তনটাকে আমি দুটো উপাংশ ধরে করছি। এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন কত না, এসেছে এমইউ আর গেছে মাইনাস এম ভি কস 45 ডিগ্রি, এটা এক্স অক্ষ বরাবর। কিন্তু ওয়াই অক্ষ বরাবরে কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবরে তো আগমনের সময় ওয়াই অক্ষের কোনো উপাংশই নেই, আগমনের সময় বলটা প্রপারলি এক্স অক্ষ বরাবর এসেছে, তাই ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশই নেই, সেই জন্যে থাকলো না, 0 হলো। আর ফাইনাল ওয়াই অক্ষ বরাবর ফাইনাল ভরবেগটা কত, এম ভি সাইন 45 ডিগ্রি, সেই জন্য লিখেছি ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত, এম ভি সাইন 45 ডিগ্রি মাইনাস 0। 0টা মানে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো প্রাথমিক ভরবেগ নেই তাই। তাহলে এম ভি সাইন 45 ডিগ্রি মাইনাস 0, এটা ক্যালকুলেশন করলে আসছে 1.59। তাহলে লব্ধি ভরবেগের পরিবর্তন কত, এক্স অক্ষ এই যে এটা হচ্ছে পি এক্স √অফ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, ভেক্টরের নিয়ম অনুযায়ী পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, এখান থেকে এলো 4.16 কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি যে কতটা জিজ্ঞেস করছে, ঘাত কতটা, আমরা জানি প্রযুক্ত ঘাত সমানই ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কতটা হয়েছে, 4.16 কেজি মিটার পার সেকেন্ড, এইটাই হচ্ছে প্রযুক্ত ঘাত। যদি বলতো প্রযুক্ত বল কত, তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময় হতো, কিন্তু ঘাত মানে ভরবেগের পরিবর্তন, বল মানে ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে। এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক, একটু জটিল অঙ্ক, এই অঙ্কগুলোকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভেঙে করাটাই বেটার, দিয়ে লব্ধি ভরবেগের পরিবর্তন করত। আর এই অঙ্কটারই একটা শর্টকাট ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। শর্টকাট ট্রিক সবসময়
একটু অসুবিধায় পড়তে হবে এই শর্টকাট ট্রিকটা করতে গেলে। সবসময় মনে রাখবি যে ওই রকম যে একটা বল সে ইউ বেগে এলো দিয়ে যদি সেটা ভি বেগে ইউ বেগে এলো দিয়ে ভি বেগে কত কোণ করে, থিটা কোণ করে যদি সরে যায়, একটা বল ইউ বেগে এসে ভি বেগে প্রক্ষিপ্ত হলো এবং কতটা কোণ করে, থিটা কোণ করে, তাহলে প্রযুক্ত ঘাতের শর্টকাট ফর্মুলা হচ্ছে 2mv cos θ/2। এইবার সমস্যা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি দেয়, 90 ডিগ্রি দেয়, এইগুলো ঠিক আছে, কিন্তু যদি এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা 45 ডিগ্রি দিয়েছে, তাহলে 45 ডিগ্রি/2 মানে 22.5 ডিগ্রি। এবার ক্যালকুলেটার অ্যালাউ নয়, তাহলে 22.5ডিগ্রিটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল। সেই জন্যে শর্টকাটটাও জেনে রাখ, যদি ক্যালকুলেটিভের মধ্যে ওই 60 ডিগ্রি 90 ডিগ্রি এইগুলো দেয় তখন এই শর্টকাট ট্রিকটা ইউজ করে নিবি। আর এমনি প্রথাগত পদ্ধতিটা তো শিখিয়ে দিলাম। 30-এর অঙ্কটা কি বলছে? 30-এর অঙ্কটাও খুব ভালো অঙ্ক। বলছে একটি বেলুনে 5 গ্রাম বায়ু আছে, বেলুন থেকে বায়ু 5 সেন্টিমিটার/সেকেন্ড সুষম হারে নির্গত হয়, দিয়ে বেলুনটা 2.5 সেকেন্ডে 2.5 সেকেন্ডে সম্পূর্ণ চুপসে যায়। মানে কি, বেলুন থেকে সমস্ত বায়ুটা এবার বেরিয়ে গেছে। কত কত সেকেন্ডে বেরিয়ে গেছে? 2.5 সেকেন্ডে বেরিয়ে গেছে। একটা বেলুনে 5 গ্রাম বায়ু আছে, বেলুন থেকে 5 সেন্টিমিটার/সেকেন্ড সুষম হারে নির্গত হচ্ছে বায়ু। তাহলে আমরা অঙ্কটা কি করব? বেলুনে থাকা 5 গ্রাম বায়ু 2.5 সেকেন্ডে সম্পূর্ণ নির্গত হয়। বেলুনের মধ্যে টোটাল বায়ু কতটা আছে? 5 গ্রাম। সেটা 2.5 সেকেন্ডে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে, দিয়ে বেলুনটা চুপসে যাচ্ছে। তাহলে dm/dt মানে ভর নির্গমনের হার বা জ্বালানি দহনের হার, আমি বেলুনের ভেতর যে বায়ুটা আছে সেটাকে জ্বালানি বলছি, তাহলে জ্বালানি দহনের হার বা ভর নির্গমনের হার কত? 2 গ্রাম/সেকেন্ড। এত যদি বুঝতে নাই পারিস, 2.5 সেকেন্ডে 5 গ্রাম বায়ু নির্গত হয়, 1 সেকেন্ডে কত নির্গত হয়? 2 গ্রাম/সেকেন্ড। এটাই হচ্ছে বায়ু নির্গমনের হার, ভর পরিবর্তনের হার, জ্বালানি দহনের হার। এইবার প্রযুক্ত বলটার কত ফর্মুলা হয়? রকেট মোশনে পড়েছি, প্রযুক্ত বলের ফর্মুলা হয় ইউ dm/dt। তাহলে ইউটা বলে দিয়েছে কত 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 স্পিডে বেরোচ্ছে, 5 সেন্টিমিটার/সেকেন্ড হারে বেরোচ্ছে। আর dm/dtটা 2 তো বার করলাম, ক্যালকুলেশন করে 10 হয়ে গেল উত্তর। সোজা অঙ্ক, একটু বুদ্ধির অঙ্ক। 33-এর অঙ্কটা করব। 33-এর অঙ্কটা কি বলছে? একটি রকেট প্রতি সেকেন্ডে 300 কেজি হারে জ্বালানি দহন করে এবং দহনের ফলে উৎপন্ন গ্যাস 500 মিটার/সেকেন্ড বেগে নিষ্ক্রান্ত হয়। রকেটটির প্রাথমিক ভর 5000 কেজি হলে 10 সেকেন্ড পর রকেটটির ত্বরণ কত হবে? তাহলে রকেটের ত্বরণের একটা ফর্মুলা আছে। যাই হোক, এটা আমরা অন্যরকমভাবেও ক্যালকুলেশন করেছি। প্রথমে যে 10 সেকেন্ড পর রকেটটার ভর কত হবে, এটা বইয়েতে সূত্রটা রয়েছে যে টি সময় পর রকেটের ভরের ফর্মুলা হচ্ছে এইটা। টি সময় পর রকেটের, কারণ একটা রকেটের মধ্যে যে জ্বালানিটা রয়েছে m0টা কি? m0টা হচ্ছে প্রাথমিক জ্বালানি, প্রাথমিক যে জ্বালানি রয়েছে তার ভর। এবার রকেট যত ওপর দিকে উঠছে, কেন উঠছে? জ্বালানি পুড়িয়ে উঠছে তো, তাহলে যত সময় যাচ্ছে তত তার জ্বালানির পরিমাণ কমছে। m0টা যদি তার প্রাথমিক জ্বালানির ভর হয়, তাহলে টি সময় পরে তার জ্বালানির ভর হবে m0 - dm/dt × t। এটা হচ্ছে ফর্মুলা, এটা বইতে লেখা আছে, যেখানে dm/dtটা হচ্ছে জ্বালানি দহনের হার আর টিটা হচ্ছে সময়, কোন সময় পরে ভরটা বার করতে চলেছি। তাহলে m0টা কি? প্রাথমিক ভর, dm/dtটা হচ্ছে জ্বালানি দহনের হার, টি হচ্ছে কত সময় পরে আমি ভরটা বের করতে চলেছি সেটা। তাহলে m = m0 - dm/dt × t। রকেটের প্রাথমিক ভর বলে দিয়েছে 5000 কেজি, জ্বালানি দহনের হার বলে দিয়েছে 300 কেজি হারে, প্রতি সেকেন্ডে 300 কেজি হারে জ্বালানি দহন হচ্ছে। আর 10 সেকেন্ড পরে তাহলে রকেটটার ভর কত হবে? তাহলে টাইমটা 10 সেকেন্ড, তাহলে টাইমটা 10 সেকেন্ড বসিয়ে দিলে 10 সেকেন্ড পরে রকেটটার ভর হয়ে গেল কিন্তু 2000 কেজি। কারণ প্রথমে যখন সে চলতে শুরু করেছে তখন রকেটটার ভর ছিল কিন্তু 5000 কেজি, কিন্তু তার জ্বালানি দহন হচ্ছে এবং 10 সেকেন্ড পর জ্বালানি পুড়ে তার এখন দাঁড়িয়েছে 2000 কেজি। তাহলে কতটা বল প্রযুক্ত হচ্ছে রকেটটার ওপর, কতটা ধাক্কা খাচ্ছে রকেটটা?
তার ফর্মুলা হচ্ছে u/dm/dt। এটা আমরা পড়েছি। রকেটের জ্বালানিটা মাটিতে ধাক্কা মারছে, মাটি ওকে ওপরের দিকে তুলে দিচ্ছে, সে মাটি দ্বারা প্রযুক্ত ঘাত কত, u/dm/dt। ইউটা কত, এই যে 5000 মিটার/সেকেন্ড বেগে ইয়েটা বেরোচ্ছিল, আর 300 বার করলাম ওই জ্বালানি দহনের হার, তাহলে এখান থেকে এলো 15 × 10⁵ নিউটন। তাহলে রকেটের ত্বরণ কত হবে, ফোর্স বাই মাস বসিয়ে দিলাম, তো চলে এলো 750 মিটার/সেকেন্ড স্কোয়ার। আশা করি সকলের বোঝা যাচ্ছে। কিছু অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞেস করে নেবে। এবার আমরা কঠিন গাণিতিক প্রশ্নাবলী, এই যে কঠিন গাণিতিক প্রশ্নাবলী চলে এলাম। কঠিন গাণিতিক প্রশ্নাবলী সাধারণত আমাদের খুব একটা সব কিছু করতে হবে না, কারণ আমাদের বোর্ড এক্সামের জন্য এত সময় বরাদ্দ নয়, জাস্ট 1 ঘন্টা 15 মিনিট সময় বরাদ্দ। সেখানে খুব একটা বড় বড় অঙ্ক করতে দেবে না, কিন্তু কিছু অঙ্ক রয়েছে যেগুলোকে না করালেই নয়, খুব ইম্পর্টেন্ট, যেগুলো জয়েন্ট নিটেতেও আসে। সেই রকমই একটা অঙ্ক হচ্ছে এই 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি বলছে, একটি 10 কেজি ভরের মেশিন গান প্রতি সেকেন্ডে 10টি হারে 20 গ্রাম ভরের বুলেট ছোড়ে। একটি 10 কেজি ভরের মেশিন গান প্রতি সেকেন্ডে 10টি হারে 20 গ্রাম ভরের বুলেট ছোড়ে। তাহলে প্রতি সেকেন্ডে কটা বুলেট ছোড়ে, 10টা। প্রতিটা বুলেটের ভর কত, 20 গ্রাম, এবং প্রত্যেকটা বুলেটের বেগ কত, 500 মিটার/সেকেন্ড। বুঝতে হবে। তাহলে এখানে আমি কি লিখেছি, যে প্রতি সেকেন্ডে 10টা করে গুলি, প্রতি সেকেন্ডে 10টা করে গুলি, প্রতিটা গুলির ভর কত, 20 গ্রাম। তাহলে 20 গ্রামটাকে আমি কেজিতে কনভার্ট করে নিয়েছি, 20/1000 কেজি। ছুঁড়লে মোট ভর কত হয়, প্রতি সেকেন্ডে 10টা করে গুলি ছুঁড়লে মোট ভর, একটা গুলির ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে 10টা গুলির ভর হচ্ছে 200 গ্রাম। 200/1000 মানে 0.2 এত কেজি। এবার প্রযুক্ত বল মানে কি, প্রযুক্ত বল মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, সেটাই করেছি। ভর ইন্টু বেগ, 1 সেকেন্ডে বলেছে তো প্রতি সেকেন্ডে ছুটছে, প্রতি সেকেন্ডে ছুটছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগ কত, ভর ইন্টু বেগ। ভর হচ্ছে 0.2, 10টা গুলির ভর একত্রিতভাবে বার করে নিয়েছি, 10টা গুলির, কারণ সবাই তো সিমিলার, 10টা গুলি প্রত্যেকটারই ভর 20 গ্রাম করে, এবং প্রত্যেকটাই 500 মিটার/সেকেন্ড বেগে ছুটছে, তাহলে একবারই করে দিই। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত, ভর ইন্টু বেগ, তাহলে 0.2 × 500, আর হার মানে সময় দিয়ে ভাগ, যেহেতু 1 সেকেন্ড বলেছে করার দরকার নেই, 100 নিউটন উত্তর হলো। একদম সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে 10-এর অঙ্কটা। এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্কটা একটু বোঝার আছে, অঙ্কটা একটু বোঝার আছে। দশের অঙ্কটা কি বলছে, একটি মসৃণ তলের ওপর এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ি রয়েছে। সুষম দড়ি মানে ওই দড়িটার প্রত্যেকটা অংশের ঘনত্ব সেম, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম, ঘনত্বও সেম। একটি মসৃণ তলের ওপর বড় হাতের এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ি রয়েছে, এর প্রান্তকে এফ বল দিয়ে টানা হচ্ছে। যদি এটা একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট দড়ি হয়, তাহলে এটাকে আমরা এফ বল দিয়ে টানছি, এরকম বলতে চাইছি। ওই প্রান্ত থেকে, মানে যে প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে সেই প্রান্ত থেকে ছোট হাতের এল দূরত্বে দড়ির টান কত হবে। তাহলে আমি এখানে দড়িটা এঁকেছি, এই যে একটা দড়ি এঁকেছি আমি, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দড়ি এঁকেছি, এই যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা এরকম আমি দড়ি এঁকেছি। সেই দড়িটাকে একদিকে এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে, এই যে বাহ্যিক বলটা হচ্ছে এফ বল প্রয়োগ করে টানছি। তাহলে দড়িটা যদি এফ বল প্রয়োগ করে টানা হয়, তাহলে দড়িটার ত্বরণও এই দিকেই হবে। এইবার বলা হচ্ছে যেদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিক থেকে ছোট হাতের এল দৈর্ঘ্য, মানে এখান থেকে এল দৈর্ঘ্যে দড়ির টান কত হবে, এইটা হলো মোদ্দা কথা। তাহলে গোটা দড়িটার দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল, দড়িটাকে এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে, তাহলে এদিকে যদি এফ বল প্রয়োগ করি, তাহলে এল দৈর্ঘ্য মানে ছোট হাতের এল দূরত্বে কতটা দড়ির টান হবে। তাহলে এই জায়গাটায় এটা সেগমেন্টে ভাগ করে দিলাম, একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম যে এই জায়গাটা হচ্ছে ছোট্ট হাতের এল দৈর্ঘ্য। তাহলে এদিকে বল প্রয়োগ করলে নিশ্চয়ই টানটা তার উল্টো দিকে হবে। অঙ্কগুলো করার নিয়ম কি, ধরি যে এই গোটা দড়িটার ভর হচ্ছে ক্যাপিটাল এল, গোটা দড়িটার ভর,
তাহলে গোটা দড়িটার দৈর্ঘ্য কত? গোটা দড়িটার দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল। তাহলে আমরা লিখতে পারি বড় হাতের এল দৈর্ঘ্যের দড়ির ভর, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের দড়ির ভর এম, কারণ গোটা দড়িটার ভর হচ্ছে এম ধরে নিয়েছি আমরা। এবার গোটা দড়িটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। একক দৈর্ঘ্যের ভর কত? একক দৈর্ঘ্য মানে হচ্ছে এক দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। এবার দড়ির ত্বরণ কত হবে? দড়ির ত্বরণ মানে হচ্ছে ফোর্স বাই মাস, পেয়ে গেলাম। আচ্ছা, একক দৈর্ঘ্যের দড়ির ভর যদি এম বাই এল হয়, তাহলে এল দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্যের ভর কত হবে? ঐকিক নিয়ম কর, ঐকিক নিয়ম করে দে। এল দৈর্ঘ্যের দড়ির ভর এম, এক দৈর্ঘ্যের দড়ির ভর এম বাই এল, এল দৈর্ঘ্যের দড়ির ভর কত? এম এল বাই এম, এম এল বাই বড় হাতের এল। ঐকিক নিয়মে কর, গোটা এল দৈর্ঘ্যের দড়ির ভর হচ্ছে এফ, তাহলে এক দৈর্ঘ্যে দড়ির ভর হচ্ছে এম বাই এল, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে ছোট হাতের এল, ছোট হাতের এলটুকু দৈর্ঘ্যের দড়ির ভর কত হবে? এম এল বাই বড় হাতের এল, এটাকে আমরা ছোট হাতের এম ধরে নিয়েছি। এবার শুধু এইটুকু সেগমেন্টে যদি আমরা দেখি, এই সেগমেন্টটার কি হচ্ছে? এই দিকে এফ বল প্রয়োগ হচ্ছে, এই দিকে দড়ির টান টি কাজ করছে। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে এফ মাইনাস টি, লব্ধি বল হচ্ছে এফ মাইনাস টি, বল মানে ভর ইন্টু ত্বরণ, এফ মাইনাস টি। এইটুকু অংশের ভর কত বের করলাম? এই যে ছোট হাতের এমটা কত বের করেছি? এম এল বাই ক্যাপিটাল এল, আর ত্বরণটা কত বার করেছি? এফ বাই এম, এফ মাইনাস টি, ক্যালকুলেশন করে টিটা বার করে ফেলেছি। এল দৈর্ঘ্যের দড়ির ভর এম, এক দৈর্ঘ্যের কত? আর এই ছোট হাতের এল, এইটুকু অংশটুকুর, এইটুকু অংশ, এই ছোট্ট অংশটুকুর, এই ছোট্ট অংশটুকুর দৈর্ঘ্যের ভর কত হচ্ছে? ছোট হাতের এম মানে এম এল বাই এল। এইবার এইখানে যদি আমরা সেই যে আমরা লাগাচ্ছি, মানে আমরা যে সমীকরণগুলো ব্যবহার করছি, যে আমি বলেছি যে যেগুলো যেদিকে গতি সেদিকে ফোর্সটা বেশি, তাহলে দড়িটাকে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করে টানি, দড়িটা নিশ্চয়ই এইদিকেই গতি হবে, তাহলে এফটা বেশি, টানটা উল্টো দিকে কাজ করছে, এটা কম, তাহলে লব্ধি বল হচ্ছে এফ মাইনাস টি। বল মানেই হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এমটা এখানে পেয়ে গেলাম, টিটা এখান থেকে বার করে দিলাম। নেক্সট আমরা 11 অঙ্কটা করব। এই সেম অঙ্ক, 12 মিটার পার সেকেন্ড বেগে চলা 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করায় 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে ফেলল। নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, আসছে ইউ বেগে, যাচ্ছে ভি বেগে, বেগটা এখানে পাল্টে দিয়েছে। আসছে কত মিটার পার সেকেন্ড বেগে? 12 মিটার পার সেকেন্ড বেগে। যাচ্ছে কত বেগে? মাইনাস ভি হয়ে গেছে, কেন না ডিরেকশন। বারবার বলেছি, আসছে তাহলে কত বেগে? আসছে হচ্ছে ইউ বেগে, ফিরছে কত বেগে? মাইনাস ভি বেগে। এই মাইনাস চিহ্নটা কেন আসছে? ডিরেকশন বোঝানোর জন্য। তাহলে ভরবেগের প্রাথমিক ভরবেগ কত? ভর ইন্টু বেগ মানে এমইউ, আর অন্তিম ভরবেগ কত? ভর ইন্টু বেগ মানে মাইনাস এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? এমইউ মাইনাস মাইনাস এমভি, প্লাস হয়ে গেল। প্রযুক্ত বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়, বসিয়ে দিলাম, সময়টা বলে দিয়েছে 48 নিউটন, উত্তর হলো। এটা সিম্পল অঙ্ক। নেক্সট আমরা 14 অঙ্কটা করব। কি বলছে? 100 কেজি ভরের একটি বেলুন ভূপৃষ্ঠের কিছু উপরে স্থির অবস্থায় ভাসছে। ওই বেলুন থেকে 100 কেজি ভরের একটি বালির বস্তু হবে না, বালির বস্তা ফেলে দিলে বেলুনটি কত ত্বরণ নিয়ে ওপরে উঠবে? একটু আগে আমরা একটা অঙ্ক করালাম, যে একটা বেলুন, প্রথম এমসিকিউ লেভেল 2 এর প্রথম অঙ্কটাই শুরু করেছিলাম আমরা, যে একটা বেলুন এ ত্বরণে ওপরে উঠছিল, সেখান থেকে কত ভরের একটা বস্তুকে ফেলে দিলে সেটা এ ত্বরণে, নামছিল এ ত্বরণে ওপরে উঠবে। এখানে বলছে 1000 কেজি ভরের একটি বেলুন ভূপৃষ্ঠের ওপরে স্থির অবস্থায় ভাসছে, মানে বেলুনটা উঠছেও না নামছেও না। প্রাথমিক কন্ডিশনে কি লিখেছি? বেলুনটা যখন স্থির অবস্থায় ভাসছে, কি ফোর্স কাজ করছে? বেলুনের ওজনটা নিচের দিকে কাজ করছে আর প্লবতাটা ওপরের দিকে কাজ করছে। তাহলে বেলুনটা যখন স্থির অবস্থায় ভাসছে, তাহলে ওজন আর প্লবতা দুটো সমান, কারণ এর তো কোনো গতি নেই, না এটা নিচের দিকে নামছে না এটা ওপর দিকে উঠছে, মানে সাম্যাবস্থায় আসছে। অর্থাৎ এক্ষেত্রে বেলুনটা না নিচের দিকে নামছে না উপর দিকে, তাহলে যেহেতু বেলুনটা স্থির অবস্থায় ভাসছে তাই ওজন আর প্লবতা সমান হবে, সেটাই লিখেছি। যে প্লবতা মানেই বেলুনের ওজন এমজি, বেলুনের ভর বলে দিয়েছে 1000 কেজি, আর জি তো 9.8, তাহলে 9800 নিউটন। এইবার সেকেন্ড কেসে কি বলেছে না, বেলুন থেকে একটা 100 কেজি বালির বস্তা ফেলে দিলে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে বেলুন থেকে
বেলুন থেকে 100 কেজি ভরের একটি বালির বস্তা ফেলে দেওয়া হয়েছে। তাহলে বেলুন থেকে যদি 100 কেজি ভরের বস্তা ফেলে দেওয়া হয়, তাহলে বেলুনের এখনকার ভর কত হবে? 900 কেজি। প্রথমে যখন কিছু ফেলা টেলা হয়নি তখন বেলুনটার ভর ছিল 1000 কেজি। 100 কেজি ভরের বস্তুকে ফেলে দিলে বেলুনের ভর কত হবে? 900 কেজি। এবার বেলুনটা এবার তাহলে ওপরে উঠবে, স্বাভাবিক, বেলুনটা হালকা হয়ে গেছে, তাহলে প্লবতাটা বেড়ে গিয়ে বেলুনটাকে ওপরের দিকে তুলবে। বেলুনটা এবার ওপরের দিকে উঠছে, তার মানে প্লবতাটা বেশি। তাহলে লব্ধি বল কত? প্লবতা মাইনাস ওজন, যেদিকে গতি সেই দিকের ফোর্স বেশি। তাহলে লব্ধি বল হচ্ছে প্লবতা মাইনাস ওজন। লব্ধি বল মানে ভর ইন্টু ত্বরণ। এবার প্লবতাটা কত বার করেছি? 9800 নিউটন। বারবার বলছি, প্লবতা বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, এইগুলোর ওপর নির্ভর করে। যেহেতু এখানে বেলুনের আয়তনটার তো কোনো পরিবর্তন হয়নি, তাই প্লবতাটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেলুনের ওজনটার পরিবর্তন হবে, কারণ ভর পাল্টে গেছে। তাহলে লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল হচ্ছে প্লবতা মাইনাস এমজি, কারণ ওপর দিকে উঠছে তাই প্লবতাটা বেশি। প্লবতাটা 9800 বার করে রেখেছি। আর এমজিটা কত? এখন এমটা কিন্তু 900 হয়ে গেছে, আর কিন্তু 1000 নেই, কারণ সেখান থেকে 100 কেজি বস্তা ফেলে দেওয়া হয়েছে। তাহলে 900 ইন্টু 9.8, এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বার করলাম 1.09 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। 19-এর অঙ্কটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 19-এর অঙ্কটাও আছে পরীক্ষায়, যে 500 কেজি ভরের একটা কামান থেকে 5 কেজি ভরের একটা গোলা 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। আমরা কামান আর গোলা নিয়ে পড়িনি, কিন্তু বন্দুক আর গুলি নিয়ে পড়েছি। বিষয়টা একই, বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি যেমন সামনের দিকে যায়, বন্দুক পিছন দিকে সরে আসে, এখানেও তাই। কামান থেকে যদি সিনেমাগুলোতে দেখতে পাবি যে কামান থেকে যখন গোলা ছোড়া হচ্ছে, গোলাটা সামনের দিকে যাচ্ছে, কামানটা ব্যাক পুশ করছে, ওইটাকেই তো আমরা প্রতিক্ষেপ বেগ বলি। তাহলে কামানের প্রতিক্ষেপ বেগের ফর্মুলাও সেটাই, এমভি বাই ক্যাপিটাল এম, যেখানে ছোট হাতের এমটা হচ্ছে গোলার ভর, ভিটা হচ্ছে গোলার বেগ, আর বড় হাতের এমটা হচ্ছে বন্দুকের ভর, মানে এখানে কামানের ভর, আর ইউটা হচ্ছে কামানের পিছু হটার বেগ বা প্রতিক্ষেপ বেগ। বুলেটটা যখন সামনের দিকে যাবে তখন কামানটা পিছন দিকে সরে আসবে, সেই পিছু হটার বেগ বা প্রতিক্ষেপ বেগের ফর্মুলা হচ্ছে স্মল এম ভি বাই ক্যাপিটাল এম, যেখানে স্মল এমটা গোলার ভর, ভিটা গোলার বেগ, এমটা কামানের ভর। এখান থেকে কামানের পিছু হটার বেগটা পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে কামানের মন্দন কতটা হবে? কারণ এখানে মন্দন কেন বলছে না, প্রশ্নতে বলা হচ্ছে যে কামানের প্রতিক্ষেপকে 980 নিউটন বল দ্বারা প্রতিহত করছে। কামান যে পিছু হটে আসছে, এই যে ব্যাক পুশ দিচ্ছে, সেটাকে, কামানটা যে এই যে ব্যাক পুশ দিয়ে সরে আসছে, সেটাকে 980 নিউটন বল প্রয়োগ করে প্রতিহত করা হচ্ছে। তাহলে কামানের মন্দন কত? ফোর্স বাই মাস, ফোর্সটা 980 বলেছে, মাসটা হচ্ছে কামানের হচ্ছে 500 কেজি। তাহলে এখান থেকে কামানের মন্দনটা 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম। দুটো জিনিস জানতে চাইছে, কামানটা থামতে কত সময় নেবে, আর ওই সময় কামানটি কত দূরত্বে যাবে। তাহলে এগুলো গতির সমীকরণ লাগিয়ে দিই। কামানটি থামতে যদি টি সময় লাগে, তাহলে ভি সমান ইউ প্লাস মাইনাস এটি। থামছে মানে কি? 980 নিউটন বল প্রয়োগ করে কামানটাকে প্রতিহত করা হচ্ছে, তার মানে কামানের মন্দন হচ্ছে মানে গতিবেগ আস্তে আস্তে কমে 0 হবে। তাহলে অন্তিম বেগটা 0 হলো, আর প্রাথমিক বেগটা 5 মিটার পার সেকেন্ড, আর চিহ্নটা মাইনাস হবে কারণ মন্দন হচ্ছে যেহেতু। কামানটা যে পিছু হটছে, সেই পিছু হটাটাকে আটকাচ্ছে 980 নিউটন বল প্রয়োগ করে, তার মানে কামানটার গতিটাকে আটকে দেওয়া হচ্ছে, তার মানে কামানের মন্দন হচ্ছে এবং আস্তে আস্তে কামানটা থেমে যাচ্ছে মানে অন্তিম বেগটা হবে 0। প্রাথমিক বেগটা তো 5 পেয়ে গেলাম, এই বেগে শুরু করছে মাইনাস, এখান থেকে 2.55 সেকেন্ডে কামানটা থামবে। আর এই সময়ে অতিক্রান্ত দূরত্ব এক্স হলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, যেহেতু কামানটা থেমে যাচ্ছে তাই অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগটা 5, এখান থেকেও আমরা এক্সটা পেয়ে গেলাম 6.37 মিটার। তাহলে ওই সময়ে কামানটা 2.55 সেকেন্ডে থামছে এবং ওই সময়ে কামানটা 6.37 মিটার দূরত্ব অতিক্রম করছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপর আমরা 21-এর অঙ্কটা করব। এই বিস্ফোরণ, ধাক্কাধাক্কি, যেখানেই ঝামেলা হবে, এই ঝামেলা সংক্রান্ত অঙ্কগুলোতে সবসময় আমরা ভরবেগের সংরক্ষণ লাগাবো। বলা হচ্ছে
যে স্থির অবস্থায় থাকা একটা বোমা বিস্ফোরণের ফলে সমান ভরের তিনটি অংশে ভেঙে যায়। তাহলে বোমাটা প্রাথমিক কি কন্ডিশনে ছিল? স্থির অবস্থায়। বোমাটা প্রথমে স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল মানে তার ভরবেগ কত? 0। এইবার বোমটা ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গিয়ে বোমাটা তিনটে টুকরো হয়ে গেছে, তিনটে টুকরোর ভরই সেম। দুটি অংশের ভরবেগ এটা এটা হলে তৃতীয় অংশের ভরবেগ কত? সিম্পল অঙ্ক। আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান হয়, বা বিস্ফোরণের আগে ভরবেগ আর বিস্ফোরণের পরে ভরবেগ সমান হয়। তাহলে অঙ্কটাকে আমি দেখি, যদি ধরি তৃতীয় টুকরোটার ভরবেগটাকে আমরা এক্স ভেক্টর ধরে নিয়েছি, কারণ অঙ্কগুলোতে আই ক্যাপ জে ক্যাপ দিয়েছে, মানে ভেক্টর কোয়ান্টিটি ধরি ওরা করছে। তাহলে ধরি তৃতীয় টুকরোটির ভরবেগ হচ্ছে এক্স। যেহেতু বোমাটা প্রথমে স্থির ছিল সুতরাং প্রাথমিক ভরবেগ 0। বোমাটা তো প্রথমে স্থির অবস্থায় ছিল, যখন ফাটেনি, বিস্ফোরণ যখন হয়নি, তখন বোমাটা স্থির অবস্থায় ছিল, তখন তার প্রাথমিক ভরবেগ হচ্ছে 0। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী কি বলা হচ্ছে? বিস্ফোরণের আগে ভরবেগ আর বিস্ফোরণের পরে ভরবেগ দুটো সমান। তাহলে বিস্ফোরণের আগে ভরবেগ কত? যেহেতু বোমাটা স্থির তাই বিস্ফোরণের আগে ভরবেগ 0। এইবার যে তিনটে টুকরো হয়েছে তার মধ্যে প্রথম টুকরোটার ভরবেগ হচ্ছে -2p_i ক্যাপ, বইয়েতে বলে দিয়েছে। দ্বিতীয় টুকরোটার হচ্ছে 3p_j ক্যাপ, আর তৃতীয় টুকরোটার ভরবেগ জানতে চাইছে, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে যে তিনটে টুকরো হয়েছে প্রথমটার হচ্ছে -2p_i ক্যাপ, দ্বিতীয়টার 3p_j ক্যাপ, আর তৃতীয়টার এক্স ভেক্টর। তাহলে এখান থেকে এক্স ভেক্টরটা পেলাম 2p_i ক্যাপ -3p_j ক্যাপ। তাহলে মডিউলাস অফ এক্স মানে তৃতীয় টুকরোটার ভরবেগের মান কত হবে? মান জানতে চাইলে আই ক্যাপ এবং জে ক্যাপের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট, উত্তর আসছে p√13। আশা করি বোঝাতে পেরেছি। এই অঙ্কগুলো খুব মানে সিম্পল অঙ্ক, একটু বুঝে নিতে হয়, কিছু নেই, শুধু ভরবেগের সংরক্ষণ লাগালেই হবে। যে ধাক্কা লাগার আগে ভরবেগ, ধাক্কা লাগার পরে ভরবেগ, বিস্ফোরণের আগে ভরবেগ যা হবে বিস্ফোরণের পরে ভরবেগ তাই হবে। এখানেও তাই করেছি, বিস্ফোরণের আগে বোমাটা স্থির ছিল তাই কোনো ভরবেগ ছিল না, তাই 0। বিস্ফোরণের পর সেটা তিনটে টুকরোয় ভেঙে গেছে, তাহলে প্রথম টুকরোটার এগুলো তো বইতে দিয়ে দিয়েছে, শুধু তৃতীয় টুকরোটা আমরা জানতে চাইছি। বার করলাম, আশা করি অসুবিধা হবে না। ঠিক সিমিলার অঙ্কটা হচ্ছে ঠিক তার পরের অঙ্কটাই, 22-এর অঙ্কটা ঠিক সিমিলার অঙ্ক। কি বলা হচ্ছে? যে এম ভর বিশিষ্ট একটি গোলা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, তার মানে প্রাথমিক অবস্থায় যদি স্থির থাকে তাহলে প্রাথমিক ভরবেগ 0। গোলাটা 1:1:3 অনুপাতে বিশ্লিষ্ট হয়ে যায়, তাহলে আনুপাতিক ভাগহার আমরা শিখেছি। তাহলে প্রথম টুকরোটার ভর হবে m/5, দ্বিতীয় টুকরোটার m/5, তৃতীয় টুকরোটার 3m/5। দুটো সমভরের অংশ পরস্পরের সাথে লম্বাভিমুখে যাচ্ছে। তাহলে আমি ছবি সহযোগে দেখাই। বিস্ফোরণের আগে এম ভরের একটা গোলা আমার ছিল, তাহলে গোলাটা কিভাবে ভাঙছে? 1:1:3 মানে 5 টোটাল। তাহলে তিনটে টুকরোয় ভেঙেছে, একটা হচ্ছে m/5, একটা m/5, একটা 3m/5। সমভরের বইয়েতে কোশ্চেনটা দিয়েছে, সমভরের যে দুটো টুকরো মানে m/5 আর m/5-এর যে দুটো টুকরো তারা পরস্পরের লম্বভাবে গেছে, মানে একটাকে যদি এক্স অক্ষের দিকে যায় একটা ওয়াই অক্ষের দিকে গেছে, সেটা ধরি আমি অঙ্কটা করছি। তাহলে তৃতীয়টার বেগ কত হবে এইটার জানতে চাইছি। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি, এম ভরের একটা গোলা সে স্থির অবস্থায় আছে, সেইটাকে বিস্ফোরণ ঘটিয়েছে, বিস্ফোরণের পরে কি হয়েছে? গোলাটা তিনটে টুকরোয় ভেঙে গেছে, একটা হচ্ছে m/5 আর একটা m/5, একটা হচ্ছে 3m/5। যে দুটো সমভরের টুকরো রয়েছে, সমভরের টুকরো দুটো কি হয়েছে না পরস্পরের সাথে লম্বভাবে গেছে। এই যে পরস্পরের সাথে লম্বভাবে গেছে, একটা ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর গেছে, তাহলে 18i ক্যাপ, বেগটা 18 বলে দিয়েছে। আর একটা ওয়াই অক্ষ বরাবর গেছে, তাহলে 18j ক্যাপ। তাহলে তৃতীয় টুকরোটার কত? আমি একটু আগেই শেখালাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে বিস্ফোরণের আগে ভরবেগ আর বিস্ফোরণের পরে ভরবেগ সমান। তাহলে বিস্ফোরণের আগে তো গোলাটা স্থির অবস্থায় ছিল, তাহলে বিস্ফোরণের আগে ভরবেগ হচ্ছে 0। বিস্ফোরণের পরে কত হবে? প্রথম টুকরোটার দেখি, প্রথম টুকরোটার ভর বেগ m/5টা হচ্ছে ভর, বেগ হচ্ছে 18i ক্যাপ। কেন স্যার? কারণ এটা এক্স অক্ষের দিকে গেছে তাই বলেছি। দ্বিতীয় টুকরোটার হচ্ছে ভর বেগ, দ্বিতীয় টুকরোটারও ভর m/5 সমভর, কিন্তু সে যাচ্ছে কোন দিকে? লম্ব, মানে ওয়াই অক্ষের দিকে, তাহলে 18j ক্যাপ। আর তৃতীয়টার ভরবেগ কত? তৃতীয়টার ভর হচ্ছে 3m/5 আর বেগটা ভি ভেক্টর ধরে নিয়েছি, যেহেতু আই ক্যাপ জে ক্যাপ দেওয়া আছে আমাকে ভেক্টর ধরেই করতে হবে।
তাহলে কি বললাম, বিস্ফোরণের পরে প্রথম টুকরোটা, এটা 1 নম্বর টুকরোটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে, ভরবেগ। দ্বিতীয় টুকরোটা ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, ভরবেগ হচ্ছে এটা, ভর ইন্টু বেগ। আর তৃতীয়টার হচ্ছে 3m/5। এখান থেকে ক্যালকুলেশন করে ভি ভেক্টরটা আমরা বার করে নিলাম। কত আসছে, 6√2, মানে ওই 8.48 মিটার পার সেকেন্ড। এই উত্তরটা হবে। আশা করি অঙ্কগুলো বোঝা গেল। সাধারণত এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় আসে। আরও কিছু কিছু অঙ্ক আমরা পরে শিখব, যেগুলো হচ্ছে ব্লক অ্যান্ড ট্যাকেল বা মাস পুলি সিস্টেম। কিছু অঙ্ক আমি লেভেল 1-এ করিয়েছিলাম, কিন্তু ওগুলো ছাড়াও আরও কিছু কিছু অঙ্ক আমি এখানে শেখাবো, ইউটিউবে দেখিয়ে দেবো। সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই মোটামুটি মাস অ্যান্ড ব্লক সিস্টেমগুলো সকলেরই হয়ে যাবে।